বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি শেখ আব্দুল্লাহ মুন্না স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে। আমি তোমাদেরকে আজকে ভেক্টরের কয়েকটি প্রবলেম দেখাবো। শিক্ষার্থীরা, আমরা ভেক্টর অর্থাৎ অনুশীলনী 12 এর একটি ক্লাস তোমাদের সামনে আগে উপস্থাপন করেছিলাম। আজকে তারই পরের ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করেছি। তাহলে চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। আমরা আজকে প্রথমে আমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার 283, ওখান থেকে তোমরা প্রশ্নটি দেখে নিতে পারো। আমি বলছি, প্রশ্নটি তোমরা শোনো। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের সন্নিহিত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ একটি সামান্তরিক উৎপন্ন করে। স্টুডেন্টস, আমি আবারও বলছি, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের সন্নিহিত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাসমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। আমরা সলিউশনে চলে যাচ্ছি। আমরা যদি বোর্ডের চিত্রটির দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে একটি চতুর্ভুজ এ বি সি ডি দেওয়া আছে। এই চতুর্ভুজে আমরা দেখতে পাচ্ছি যে সন্নিহিত বাহুগুলো কোনগুলো। আমি যদি বলি এ বি এবং এডি সন্নিহিত বাহু, অথবা এডি এর সন্নিহিত বাহু হচ্ছে সিডি, বা এবি এর সন্নিহিত বাহু হচ্ছে আরেকটি বিসি, তার মানে পাশাপাশি বাহুগুলোকে যদি আমরা সন্নিহিত বাহু বলি, তাহলে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে, মনে করি আমরা সমাধানে চলে যাচ্ছি। মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর মধ্যবিন্দু গুলো যদি আমরা দেখতে পাই তাহলে দেখতে পাচ্ছি কি এবি এর মধ্যবিন্দু পি, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ, সিডি এর মধ্যবিন্দু আমরা আর দেখতে পাচ্ছি এবং ডিএ এর মধ্যবিন্দু এস দেখতে পাচ্ছি। এবার কি করব, এই মধ্যবিন্দুগুলো থেকে আমরা পি, কিউ, কিউ, আর, আর এবং এস পি যোগ করে দিলাম। তাহলে যোগ করে দেওয়ার ফলে আমাদের এখানে পি কিউ আর এস এটাও কিন্তু একটি চতুর্ভুজে রূপান্তরিত হয়েছে। আমাদেরকে প্রমাণ করতে হবে কি পি কিউ আর এস একটি সামান্তরিক। এখানে আমরা নেক্সট কি করতে পারি, আমরা ধরে নিতে পারি যে এবি যেহেতু একটি ভেক্টর, খেয়াল করো, এবি যেহেতু একটি ভেক্টর, এই এবি ভেক্টরটির সংক্ষিপ্ত রূপ আমি এ ভেক্টর ধরে নিচ্ছি। এই নিয়ে তো আগে আলোচনা করা হয়েছিল প্রিভিয়াস ক্লাসে। আমরা বিসি এর ভেক্টরটির পরিবর্তে বি ভেক্টর, সিডি এর পরিবর্তে সি ভেক্টর এবং ডিএ ভেক্টরের পরিবর্তে ডি ভেক্টর ধরে নিলাম। এবার আমরা দেখি যে এই ছোট্ট ত্রিভুজটি দেখো পি বি কিউ, এই ত্রিভুজটির ক্ষেত্রে পি বি কিউ এই ত্রিভুজটির মধ্যে যদি আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো। আমরা জানি যে ত্রিভুজ বিধিটি হচ্ছে যে কোনো দুইটি বাহু একই ক্রমে যাবে এবং তৃতীয় বাহু বা আরেকটি বাহু তাদের একই ক্রমে না, তারা যেই ক্রমে গিয়েছে বা যেই দিকে গিয়েছে তার দিকে না গিয়ে তার বিপরীত দিকে বা বিপরীত ক্রমে যাবে। তাহলে সেই হিসেবে আমরা যদি বলি পি বি কিউ এই ত্রিভুজটির ক্ষেত্রে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা বলতে পারছি কি যে পি কিউ, দেখো আমাদের এখানে কি আছে, পি কিউ ইজ ইকুয়াল টু পি বি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর। নেক্সট লাইনে এসে পিবিটা কি, পিবি হচ্ছে এবি ভেক্টরটির অর্ধেক। যেহেতু পি বিন্দুটি হচ্ছে এবি ভেক্টরের মধ্যবিন্দু, তাহলে আমরা পিবি ভেক্টর না বলে হাফ অফ এবি ভেক্টর বলতে পারি, প্লাস তদ্রূপ বি কিউটি হচ্ছে বিসি এর অর্ধেক, তাহলে আমরা বি কিউ ভেক্টর না বলে হাফ অফ বিসি ভেক্টর বলতে পারছি। পরের লাইনে হাফ কমন নিয়ে নাও। এখানে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম কি এবি ভেক্টরের পরিবর্তে আমি এ ভেক্টর এবং বিসি ভেক্টরের পরিবর্তে বি ভেক্টর ধরে নিয়েছিলাম। তাহলে এখানে এবি ভেক্টর না বলে আমি এ ভেক্টর প্লাস বিসি ভেক্টর না বলে বি ভেক্টর বলে দিতে পারছি। তাহলে পি কিউ, এই যে এই বাহুটি পি কিউ বাহুটির পরিবর্তে আমরা হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর বলতে পারছি। তো আমরা যদি বলি যে কিউ আর, এটির পরিবর্তে আমরা কি বলতে পারি হাফ অফ বি প্লাস সি। যেহেতু বি সি কে আমি বি
এবং সিডিটিকে আমি সি ভেক্টর ধরেছিলাম, তাহলে আমরা কিউ আর এর পরিবর্তে বলতে পারছি হাফ অফ বি প্লাস সি। তেমনি করে আমরা আর এস ভেক্টরের পরিবর্তে বলতে পারছি হাফ অফ সি প্লাস ডি, যেহেতু সিডি হচ্ছে সি ভেক্টর এবং ডি এ হচ্ছে ডি ভেক্টর। এবং এসপি, এসপি কার সঙ্গে রিলেটেড? দেখো এসপিটি হচ্ছে এখানে আমরা ডি এর পরিবর্তে ডি ভেক্টর ধরেছিলাম এবং এবি এর পরিবর্তে আমরা এ ভেক্টর ধরেছিলাম, তার মানে ডি এবং এ এর সঙ্গে রিলেটেড। তাহলে এসপি ভেক্টরের পরিবর্তে আমরা বলতে পারছি কি ইজ ইকুয়াল টু হাফ অফ ডি প্লাস এ ভেক্টর। অর্থাৎ আমরা PQ ভেক্টরটি কেমন করে বের করতে হয় তা বের করে আমরা আর বাকি যেগুলো QR ভেক্টর, RS ভেক্টর, SP ভেক্টর একই রকম মনে করে আমরা তার মানটি আমরা নিয়ে এলাম। এবার স্টুডেন্ট আমরা যে চারটি ভেক্টর ধরে নিয়েছিলাম A B C D, তাদেরকে যদি আমরা যোগ করে দেই, দেখো A ভেক্টর প্লাস B ভেক্টর প্লাস C ভেক্টর প্লাস D ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে? এখানে আমরা আরেকটি কাজ করেছিলাম যে A B C D এই চতুর্ভুজে AC কর্ণটিকে আমরা A C থেকে যোগ করে অর্থাৎ AC কর্ণটিকে মেনশন করে রেখেছিলাম। এবার যদি আমি বলি যে A B C, আমি আবারও বলছি A B C এই ত্রিভুজটির দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে ভেক্টরের যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করলে আমরা কি পাবো? দেখো AC ভেক্টর, দেখো AC ভেক্টর এখানে আমরা এটা লিখতে পারি যে ত্রিভুজ ABC এর ত্রিভুজ ABC এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি AC ভেক্টর ইজ ইকুয়াল টু AB ভেক্টর প্লাস BC ভেক্টর। তাহলে AB এর পরিবর্তে আমি কি লিখতে পারছি? A ভেক্টর ধরেছিলাম, BC এর পরিবর্তে কি লিখতে পারছি? B ভেক্টর ধরেছিলাম। তাহলে এখানে যে আমি বলেছি দেখো A প্লাস B, A প্লাস B এর পরিবর্তে কিন্তু আমি এই যে AC ভেক্টরটিকে আমি নিয়ে এলাম। কার পরিবর্তে? এই যে এটির পরিবর্তে A প্লাস B এর পরিবর্তে আমি AC ভেক্টরটি রেখে দিলাম। আবার আমি যদি বলি দেখো ত্রিভুজ ACD, ত্রিভুজ ACD এখানেও যদি আমি ত্রিভুজ যোগের বিধিটা অ্যাপ্লাই করি, সেখানে আমরা কি পাচ্ছি? ত্রিভুজ ADC এখানে যদি আমি ত্রিভুজ যোগের বিধিটা অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে CA ভেক্টর ইজ ইকুয়াল টু CD ভেক্টর প্লাস DA ভেক্টর। তাহলে CD না লিখে তার পরিবর্তে আমি C ভেক্টর বসাতে পারছি, DA না লিখে তার পরিবর্তে আমি D ভেক্টর বসাতে পারছি। তাহলে আমি কি বলবো যে এই C প্লাস D না লিখে, দেখো C প্লাস D না লিখে আমি কি লিখে দিচ্ছি? CA ভেক্টর লিখে দিতে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের ডিরেকশন A থেকে C এর থেকে দেওয়া আছে, যা কিনা আমরা প্রথমে লিখেছিলাম, কিন্তু পরে আমরা ত্রিভুজ যোগের বিধি অনুযায়ী আমরা কি লিখে দিয়েছি? CA ভেক্টরটি লিখে দিয়েছি। কিন্তু আমার ডিরেকশন কি তাই বলে? স্টুডেন্ট দেখো তো আমার চিত্রের মধ্যে ডিরেকশন কি তাই বলে? চিত্রে কি আমার CA দেওয়া আছে নাকি A থেকে C তে দেওয়া আছে? আমরা চিত্রে দেখতে পাচ্ছি কি যে A থেকে C তে ডিরেকশনটি দেওয়া আছে। তাহলে আমরা এখন কি করব? আমার ডিরেকশন অনুযায়ী তো আমি ঠিক লিখলাম না, আমার ডিরেকশনে দেওয়া আছে যে AC ভেক্টর আর আমি লিখলাম CA ভেক্টর। এখানেও একটি আমাদের উপায় আছে, সেটি হচ্ছে আমরা যদি কোনো ভেক্টরকে বিপরীতকরণ করে দেই, দেখো আমরা এখানে পেয়েছি যে CA ভেক্টর, কিন্তু আমার চিত্রানুযায়ী এটা আমি লিখতে পারছি না, যেহেতু আমার A থেকে C এর দিকে ডিরেকশনটি আছে, তাহলে তাকে আমরা বিপরীতকরণ করে দিতে পারবো। তাহলে বিপরীতকরণ করলে আমরা AC ভেক্টরটি লিখে দিতে পারছি। তাহলে AC ভেক্টরটিকে যে লিখে দিব, তার জন্য আমাকে আগে যেহেতু বিপরীতকরণ করলাম, সেজন্য আমাকে কি করতে হবে? একটি মাইনাস সাইন নিয়ে আসতে হবে। সেজন্য দেখো নেক্সট লাইনে এসে আমি কি করলাম যে AC ভেক্টরটিকে রাখলাম আর CA ভেক্টরের পরিবর্তে আমি মাইনাস AC লিখে দিয়েছি, এই যে এই পদ্ধতি অনুযায়ী। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। দেখো নেক্সট স্টেপে এসে আমরা A প্লাস B ভেক্টর লিখে দিয়েছি, প্লাস C প্লাস D ভেক্টর লিখে দিয়েছি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাসে AC মাইনাসে AC, তাহলে কাটাকাটি গিয়ে আমাদের এখানে শূন্য ভেক্টরটি চলে আসছে। তাহলে আমরা কি করব? লেফট সাইডে A প্লাস B রেখে দাও ইজ ইকুয়াল টু C প্লাস D থেকে আমরা ওই পাশে নিয়ে গেলে মাইনাস ইনটু C প্লাস D হিসেবে চলে আসছে। এবার
আমরা কি করতে পারি, দেখো যে পি কিউ ভেক্টরটিকে আমরা আবারও নিয়ে এসেছি। দেখো পি কিউ ভেক্টরের পরিবর্তে আমরা কি পেয়েছিলাম, হাফ অফ এ প্লাস বি। তাহলে আমরা লিখে দিলাম যে পি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ এ প্লাস বি। তাহলে হাফ রয়ে গেল, এ ভেক্টর প্লাস বি ভেক্টর না লিখে তো আমরা মাইনাস সি ইনটু সি ভেক্টর প্লাস ডি ভেক্টর লিখে দিতে পারছি। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মানটি বসিয়ে দাও, তাহলে এখানে কি চলে আসছে, দেখো মাইনাস হাফ ইনটু সি প্লাস ডি ভেক্টর। এবার মাইনাসটাকে তুমি রেখে দাও, মাইনাসটাকে চিন্তা করতে হবে না। এবার আমরা দেখতে পাচ্ছি কি হাফ অফ সি প্লাস ডি। তাহলে হাফ অফ সি প্লাস ডি কে আমরা কোথাও পেয়েছিলাম কিনা দেখো তো স্টুডেন্টস, হাফ অফ সি প্লাস ডি আমরা প্রথমেই লিখেছি। দেখো হাফ অফ সি প্লাস ডি ভেক্টর না লিখে তাহলে আমরা কি লিখতে পারছি, আর এস ভেক্টরটি লিখে দিতে পারছি। এই যে হাফ অফ সি প্লাস ডি না লিখে আমি আর এস লিখে দিতে পারছি। তাহলে দেখো মাইনাস তো রয়ে গেল, হাফ অফ সি প্লাস ডি না লিখে আমি আর এস ভেক্টরটি লিখে দিলাম। এবার এই আর এস ভেক্টরটিকে যদি আমি বিপরীত করে দেই তাহলে আমাদের মাইনাস চলে আসবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এটাকে বিপরীত করলে কি হয়ে যাবে, আর এসটা হয়ে যাচ্ছে কি এস আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এখান থেকে দেখতে পাচ্ছি যে পি কিউ ভেক্টর, খেয়াল করো পি কিউ ভেক্টরটি ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, এস আর ভেক্টর হিসেবে রূপান্তর করলাম। পি কিউ ইজ ইকুয়াল টু এস আর। চিত্রটির দিকে তাকাই, পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু এস আর ভেক্টর। তাহলে যেহেতু প্রথমে বলেছিলাম পি কিউ আর এস একটি চতুর্ভুজ, তাহলে এই চতুর্ভুজের বিপরীত বাহু হচ্ছে, দেখো পি কিউ এর বিপরীত বাহু হচ্ছে এস আর। আমরা এখান থেকে প্রমাণ করলাম কি এই বিপরীত বাহু দুটি সমান। আমরা দেখতে পাচ্ছি যে দেখো পি কিউ এবং এস আর সমান ও সমান্তরাল আমরা প্রমাণ করে দিলাম। একইভাবে এই ছোট চতুর্ভুজটির আমরা যে আরো দুটি বিপরীত বাহু পাচ্ছি সেটি হচ্ছে কি কিউ আর এবং কি পি এস, আমরা বলতে পারি কি একইভাবে আমরা বলতে পারি সমান এবং সমান্তরাল। যেহেতু এই চতুর্ভুজটির বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে এটি একটি সামান্তরিক প্রমাণিত। এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। পরের অঙ্কের জন্য তোমাদের একটু আমি একটা বেসিক সম্বন্ধে তোমাদেরকে ধারণা দিয়ে নিচ্ছি। সেটি হচ্ছে আমরা অনুশীলনী 13 নংটি আজকে আলোচনা করব। তাহলে আমরা অনুশীলনীর 13 নং প্রশ্নটি আজকে যে আলোচনা করব সেই 13 নংয়ের মধ্যে তোমাদেরকে একটি সংজ্ঞা বা একটি ভেক্টর সম্বন্ধে ধারণাটা মনে করে নিতে হবে যে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা কি আমরা সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মনে করো কোনো একটা বিন্দু আমি এ নিলাম, তাহলে এ একটি বিন্দু, এই বিন্দুটির তো শুধুমাত্র অবস্থান রয়েছে, কোন একটি বিন্দুর শুধুমাত্র অবস্থান আছে এটা আমরা জানি। তাহলে এই বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করার জন্য আমাদেরকে একটি রেফারেন্স পয়েন্ট বা একটি সাপেক্ষ বিন্দু ধরে নিতে হবে। তাহলে মনে করো যে আমি একটি রেফারেন্স পয়েন্ট ও ধরে নিলাম, তাহলে ও এর সাপেক্ষে এই বিন্দুটির দূরত্ব কতটুকু বা অবস্থান কতটুকু তাই নির্ণয় করার জন্য আমরা ও এ ভেক্টর দ্বারা সূচিত করতে পারি। তাহলে এই ও এ ভেক্টরটি হচ্ছে কি এ বিন্দুর অবস্থান ভেক্টর। আমরা কি বললাম যে এই ও এ ভেক্টরটি দ্বারা আমরা ও বিন্দুর অবস্থান ভেক্টর দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা যদি আরেকটা বিন্দু মনে করো এই যে বি, আমরা যদি আরেকটা বিন্দু পাই বি, সেই একই সাপেক্ষ বিন্দুর সাপেক্ষে দেখো তাহলে এই ও বিটা দ্বারা আমরা ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারবো। তাহলে ধরে নিচ্ছি যে এই এ বিন্দুটির অবস্থান ভেক্টর আমি ধরে নিলাম, এটির অবস্থান ভেক্টর আমি যদি এ ধরে নেই এবং এই বি বিন্দুটির অবস্থান ভেক্টর যদি আমি বি ধরে নেই, তাহলে আমার এই এ বিন্দু এবং বি বিন্দু দ্বারা যদি একটি ভেক্টর সূচিত করা হয়, দেখো এ বিন্দু এবং বি বিন্দু দ্বারা সংযোজক রেখাটি যে ভেক্টর সূচিত করবে তার অবস্থান ভেক্টরটি আমরা কেমন করে নির্ণয় করব, তা হচ্ছে কি যে এ বিন্দু এবং বি বিন্দু এই দুটির অবস্থান ভেক্টরটা আমরা দেখতে পেলাম। তাহলে তাদের দ্বারা সূচিত রেখাংশটির যে ভেক্টরটির অবস্থান ভেক্টর আমরা বের করব তা হচ্ছে কি যে প্রান্ত বিন্দুকে আমরা আদি বিন্দু দ্বারা মাইনাস করে দিব। তাহলে এ বি ভেক্টরটি এই ক্ষেত্রে এ বি ভেক্টরটির অবস্থান ভেক্টর আমরা পাবো কি বি মাইনাস এ। তাহলে এই ধারণা দিয়ে আমরা 13 নম্বর প্রশ্নটির সমাধানে চলে যাচ্ছি। দেখো
প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। 13 নং প্রশ্নে বলা হয়েছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের অর্ধেক। তো শিক্ষার্থীরা, এটির জন্য আমাকে যে অবস্থান ভেক্টর সম্বন্ধে জানতে হবে। এই প্রবলেমটি সলভ করার জন্য অবস্থান ভেক্টর জানতে হবে। সেই অবস্থান ভেক্টরের সম্বন্ধে তোমাদের আমি কিছুক্ষণ আগে ধারণা দিয়েছি। এবার আমরা সমাধানে চলে যাচ্ছি। একটু খেয়াল করো। আমরা তো সবাই জানি যে ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু থাকবে এবং বাকি দুটি অসমান্তরাল বাহু। তাহলে আমি যদি বলি যে ধরি একটি যে চতুর্ভুজকে নিয়েছি এবং সেই চতুর্ভুজ ট্রাপিজিয়াম। দেখো, ধরি এ বি সি ডি ট্রাপিজিয়ামের এডি ও বিসি অসমান্তরাল বাহু। দেখো চিত্রটি থেকে সবাই খেয়াল করো। এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু কোণগুলো এবি এবং ডিসি, আর অসমান্তরাল বাহু কোণগুলো এডি এবং কি বিসি। সেটি আমাকে বলা হয়েছে, যেহেতু প্রশ্ন বলা হয়েছে কি যে অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা নিয়ে কথাটি বলা হয়েছিল, সেজন্য আমি বললাম কি যে এই ট্রাপিজিয়ামের অর্থাৎ এ বি সি ডি ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু দুটি হচ্ছে এডি এবং বিসি এবং তাদের মধ্যবিন্দু যথাক্রমে। দেখো, এডি এর মধ্যবিন্দুকে আমি ই ধরে নিয়েছি এবং বিসি এর মধ্যবিন্দুকে আমি এফ ধরে নিয়েছি। এবার কি করব, আমরা এই মধ্যবিন্দু দুটিকে আমি সংযোগ করে দিব। তাহলে কি করা যাচ্ছে খেয়াল করো যে ই কমা এফ আমরা যোগ করে দিয়েছি। যদি যোগ করো তাহলে এটা একটি রেখাংশ অর্থাৎ মধ্যবিন্দু সংযোজক সরলরেখা। তাহলে এই সরলরেখাটি অর্থাৎ এফ কি হবে যে আমাদের অপর দুটি সমান্তরাল সরলরেখা যে রয়েছে অর্থাৎ এবি এবং ডিসি তাদের সমান্তরাল হবে। আরেকটি হচ্ছে যে এই সংযোজক সরলরেখাটি অপর দুটি সমান্তরাল সরলরেখাকে যদি আমি যোগ করি তার অর্ধেক করে দিই, তার সমান হবে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি, দেখো প্রমাণ করতে হবে ইএফ রেখা এবি ও ডিসি এর সমান্তরাল এবং ইএফ is equal to half of AB plus DC। আমরা প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ ধরি যে কোনো নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে এ বি সি এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর। আমরা চিত্রটির দিকে তাকাচ্ছি। কোনো নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে অর্থাৎ একটা রেফারেন্স পয়েন্টের পরিবর্তিত আমরা কোনো একটি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করে এটা আমরা জানি। দেখো, এ বি সি ডি এই বিন্দু চারটির অবস্থান ভেক্টরটিকে আমি ধরে নিলাম কি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর। আমি এই ট্রাপিজিয়ামের দিকে যদি তাকাই, আমার এ বি সি ডি এই বিন্দু চারটির অবস্থান ভেক্টর ধরে নিয়েছে। তাহলে আমার যে আরো দুটি বিন্দু রয়ে গেছে ই এবং এফ, তাদের অবস্থান ভেক্টরটা কি হবে? তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টরটা হবে, দেখো ই বিন্দুটি হচ্ছে এ ডি রেখাংশের এ ডি সরলরেখাটির মধ্যবিন্দু। তাহলে এই দুটি বিন্দু দিয়ে অর্থাৎ এ ডি বিন্দু দিয়ে যে রেখাংশটি পেয়েছি তাদের ভেক্টর দ্বয়ের যোগ করে তাকে আমরা যদি অর্ধেক করে দিই সেটি হবে ই বিন্দুর অবস্থান ভেক্টর। তদ্রূপ আমি এফ বিন্দুর অবস্থান ভেক্টরটি কি পাচ্ছি? এফ বিন্দুর অবস্থান ভেক্টরটি পাচ্ছি হাফ অফ বি প্লাস সি। এবার স্টুডেন্টস আমাদেরকে আমার বাহুগুলো অর্থাৎ সমান্তরাল বাহুগুলোর দিকে তাকাতে হবে। আমি এ বি বাহু, দেখো আমাদের এই ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু ছিল এ বি এবং ডিসি। তাদের ক্ষেত্রে আমি কি বলতে পারি? এ বি একটি ভেক্টর। আমরা দেখতে পাচ্ছি যে এ বি একটি ভেক্টর। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে যদি কোনো দুটি বিন্দু দ্বারা একটি ভেক্টরকে নির্দেশ করে, একটি ভেক্টরকে বা দুটি বিন্দু সংযোজক রেখাংশ যদি একটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে সেই ভেক্টরের অবস্থান ভেক্টর নির্ণয় করব আমরা কেমন করে, যে প্রান্ত বিন্দু এবং আদি বিন্দুকে আমরা মাইনাস করি। তাহলে একটু খেয়াল করে দেখো,
তাহলে এবি ভেক্টরটার অবস্থান ভেক্টরটা হবে কি বি মাইনাস এ এবং ডিসি ভেক্টরটা হয়ে যাচ্ছে কি সি মাইনাস ডি। আবার আমরা ইএফ রেখাটার অবস্থান ভেক্টরটা কেমন করে বের করব সেই নিয়ম অনুসারে। তাহলে ইএফ রেখাংশটা দ্বারা বা ইএফ ভেক্টরটার যে অবস্থান ভেক্টরটা আমরা বের করব তার জন্য আমাদেরকে কি করতে হবে, এফ বিন্দুটির অবস্থান ভেক্টর আমরা বের করেছি, ই বিন্দুটির অবস্থান ভেক্টরটি বের করেছি। তাহলে ইএফ ভেক্টর এর অবস্থান ভেক্টর আমাকে নির্ণয় করার জন্য কি করতে হবে, যে এফ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে দেখো ইএফ ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ বি প্লাস সি, অর্থাৎ এটি ছিল এফ বিন্দুর অবস্থান ভেক্টর, মাইনাস হাফ অফ এ প্লাস ডি, এটি ছিল এ বিন্দুর অবস্থান ভেক্টর। পরের লাইনে এসে আমরা কি করছি, ইএফ ভেক্টর রয়ে গেছে ইজ ইকুয়াল টু, আমরা হাফ কমন নিচ্ছি, হাফ কমন নেওয়ার পর কি থাকছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস কমন নিলে পরে মাইনাস দ্বারা এটা কি গুণ করলে পরে মাইনাসে এ ভেক্টর প্লাসে মাইনাসে ডি ভেক্টর। পরের লাইনে আমরা চলে যাচ্ছি, দেখো ই এফ ভেক্টর রয়ে গেল ইজ ইকুয়াল টু হাফ রয়ে গেছে। এবার আমরা যদি বি ভেক্টর মাইনাস এ ভেক্টরকে আমরা পাশাপাশি রাখতে পারি, দেখো আমরা বি ভেক্টর মাইনাস এ ভেক্টরের পরিবর্তে আমরা এ বি ভেক্টর বসিয়ে দিতে পারছি। আবার সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর যদি পাশাপাশি রাখতে পারি, অর্থাৎ এর পরিবর্তে আমি ডিসি ভেক্টর বসিয়ে দিতে পারছি। এজন্য আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিয়েছি, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। এই যে এখানে স্টুডেন্টস খেয়াল করো, আমরা এখানে কি করছি, যে বি মাইনাস এ ভেক্টরের পরিবর্তে আমরা এ বি ভেক্টরটা বসিয়ে দিচ্ছি, প্লাস সি মাইনাস ডি ভেক্টরের পরিবর্তে এই যে এখানে আমাদের যেটা ছিল সি মাইনাস ডি এর পরিবর্তে কি পেয়েছিলাম, ডিসি ভেক্টর, সেই ডিসি ভেক্টরটা বসিয়েছি। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটি ভেক্টর উল্লেখ করা আছে, ইএফ ভেক্টর আছে, এবি ভেক্টর আছে এবং ডিসি ভেক্টর আছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই ইএফ এবং এবি ডিসি এই ভেক্টরগুলোর যদি আমরা মান বের করতে চাই শুধুমাত্র, সেজন্য আমরা কি করব, সেখানে আমরা মডিউলাস সাইনটি নিয়ে আসব। তাহলে মডিউলাস সাইন দিলে আমরা জানি যে কোনো ভেক্টরের মান বের হয়, আমরা বা মান হিসেবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে যখন মডিউলাস নিয়ে আসবো, প্রত্যেকটিতে আলাদা করে আমরা মডিউলাস নিয়ে এসেছি। তাহলে সুতরাং ইএফ ইজ ইকুয়াল টু হাফ অফ এবি প্লাস ডিসি। তাহলে দেখো আবার যেহেতু ইএফ ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ এবি প্লাস ডিসি ভেক্টর হয়, আমরা কি করতে পারি, ইএফ ভেক্টর, এবি ভেক্টর ও ডিসি ভেক্টর তিনটি ধারক রেখা একই বা সমান্তরাল। আমরা এর আগের যে প্রবলেমগুলো তোমাদেরকে দেখিয়েছি সেখানে আমরা জানি যে কোনো ভেক্টর যদি সমান হয় তাহলে তাদের হয় ধারক রেখাগুলো সমান হবে বা ধারক রেখাগুলো একই হবে বা সমান্তরাল হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটি ভেক্টরের ধারক রেখা এক নয়। যেহেতু আমরা জানি হয় ধারক রেখা এক হবে অথবা সমান্তরাল হবে, দুটির একটি হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি বা দেখতে পাচ্ছি যে যেহেতু ধারক রেখা এক নয়, তাহলে অবশ্যই এরা পরস্পর কি হবে, সমান্তরাল হবে। তাহলে আমরা এই জন্য এই সিদ্ধান্তটি লিখতে পারছি যে কিন্তু তাদের ধারক রেখা এক নয়, সুতরাং ইএফ রেখা এবি ও ডিসি রেখার সমান্তরাল। দেখো স্টুডেন্টস, আমরা দুটি প্রমাণ বের করে ফেললাম, ইএফ ইজ ইকুয়াল টু হাফ অফ এবি প্লাস ডিসি, এটি একটি প্রমাণ, এবং ইএফ রেখা এবি ও ডিসি রেখার সমান্তরাল, এটিও আমরা প্রমাণ করে ফেলতে পারলাম। তাহলে স্টুডেন্টস, আজকে আমরা যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলোর উপর ভিত্তি করে আমি তোমাদেরকে অনুশীলনীর বাড়ির কাজ হিসেবে, খেয়াল করো, বাড়ির কাজ হিসেবে তোমাদের অনুশীলনীর 14 নং প্রশ্নটি আমি দিচ্ছি। আজকে আলোচ্য যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো তোমরা ভালোভাবে বাসায় অনুশীলন করবে এবং খুব বেশি করে অনুশীলন করবে, তাহলেই ইনশাআল্লাহ মনে রাখতে পারবে। তাহলে আজকে ক্লাসটি এ পর্যন্তই। ভালো থেকো।